নমস্কার, আমি নিলয়শীল। আজকে আমি ইনো ইনসাইট বাংলা চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই ইন্টারেস্টিং এবং একটি নতুন টপিক, যেটা হচ্ছে 3D সাউন্ড। তাহলে আসুন শুরু করা যাক। এই 3D সাউন্ড জিনিসটা কি? আমরা জানি যে ওয়ার্ল্ডে আমরা বাস করছি, অর্থাৎ এই পৃথিবীতে আমাদের টোটাল 4টে ডাইমেনশন, অর্থাৎ লেন্থ, ব্রেথ, হাইট এবং টাইম। তো সাউন্ড, যেটা আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি, অর্থাৎ 3D সাউন্ড, সেটা আমাদের 3টে ডাইমেনশনকেই ফলো করছে, বা 3টে ডাইমেনশনের ওপরই 3D সাউন্ডটা বানানো হয়। তো 3D সাউন্ড জিনিসটা কি? যখন কোনো আওয়াজ আমাদের কানে এসে পৌঁছচ্ছে সোর্স থেকে, আমাদের ব্রেন এক্স্যাক্টলি সাউন্ডটা কোথা থেকে আসছে বা সাউন্ডের পজিশনটা কি সেটা কিন্তু বুঝতে পারে। এবং এটা বোঝার জন্য এক ধরনের অ্যালগোরিদম পরে প্রপোজ করা হয়েছিল, সেটাকে বলা হয় সেটেরা অ্যালগোরিদম। মানে হচ্ছে আমাদের চারপাশ থেকে অনেক রকম সাউন্ড আমাদের কানে এসে পৌঁছাচ্ছে এবং আমাদের ব্রেন সেটাকে প্রসেস করে আমাদের বোঝাচ্ছে এক্স্যাক্টলি কোথা থেকে সাউন্ডটা আসছে। অর্থাৎ এদিক থেকেও আসতে পারে, এদিক থেকেও আসতে পারে, আমাদের সামনে অনেক দূর থেকে আসতে পারে, আমাদের পেছন থেকে আসতে পারে। আমরা চোখ বন্ধ করলেও সাউন্ডটা কোথা থেকে আসছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি, আমাদের ব্রেন সেটাকে প্রসেস করে। সেইটাকেই বলা হচ্ছে সেটেরা অ্যালগোরিদম। তো সাউন্ড যেখান থেকে আসছে, ব্রেন যেটা বুঝতে পারছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে সাউন্ড লোকালাইজেশন। অর্থাৎ সাউন্ডটা কোথা থেকে যে আসছে সেইটা পজিশনটাকে বোঝা হচ্ছে একটা প্রসেস, যেটাকে বলা হচ্ছে সাউন্ড লোকালাইজেশন। 1790 সালে, অর্থাৎ 1790-তে একজন ফিজিসিস্ট, যার নাম হচ্ছে জিওভানি বাতিস্তা ভেঞ্চুরি নাম আমরা অনেক শুনেছি। উনি অনেক বিভিন্ন সায়েন্টিফিক থিওরি প্রপোজ করেছেন। উনি এই জিনিসটা নিয়ে রিসার্চ করছিলেন এবং উনি কি করলেন, একটা ঘরের মধ্যে বেশ কিছু ভলেন্টিয়ারকে একসঙ্গে রেখে সবাইকে বসালেন এবং সবাইকে বললেন চোখ বন্ধ করতে। তো সবাই চোখ বন্ধ করেছে। উনি কি করলেন, উনি ভালো বাঁশি বাজাতে পারতেন। তো উনি কি করলেন, সেই বড় ঘরটার মধ্যে বিভিন্ন জায়গা থেকে বাঁশি বাজালেন। একবার ডান দিকে অনেকটা দূর থেকে বাজালেন, একবার সামনে থেকে বাজালেন, একবার বাঁ দিক থেকে বাজালেন এবং সেই ভলেন্টিয়ারদের জিজ্ঞেস করলেন যে আমি কোথা থেকে বাঁশি বাজিয়েছি, আপনারা কি বুঝতে পেরেছেন? তো সবাই বলল হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। একবার আপনি ডান দিকে থেকে বাঁশি বাজালেন, একবার সামনে থেকে বাজালেন, একবার বাঁ দিক থেকে বাজালেন, একবার পেছন থেকে বাজালেন। অর্থাৎ উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই আমাদের ব্রেনে এমনভাবে সাউন্ডটাকে প্রসেস করা হচ্ছে, বা ব্রেন এমনভাবে সাউন্ডটাকে প্রসেস করছে যাতে করে আমরা সাউন্ডের এক্স্যাক্ট সোর্সের লোকেশনটাকে বুঝতে পারি। উনি তখন একটা থিওরি প্রপোজ করলেন। সেই থিওরিটা কি? উনি বললেন যে যখন সাউন্ডটা একটা অ্যাঙ্গেল থেকে আসছে, মানে আমাদের দুটো কান, অর্থাৎ এই জায়গা থেকে যদি আমার সাউন্ডটা এসে পৌঁছায়, আমাদের দুটো কানে একই অ্যাম্পলিটিউডে সাউন্ড আসবে না। অর্থাৎ যে কানটা আমাদের সাউন্ড সোর্সের কাছে আছে সেইটার অ্যাম্পলিটিউডটা, যে কানটা আমাদের দূরে রয়েছে সেই সাউন্ড সোর্সে, সেই অ্যাম্পলিটিউডের থেকে বেশি হবে। এটা স্বাভাবিক ব্যাপার। আমরা যখন কথা বলি বা জোরে চেঁচাই, আওয়াজটাকে অনেক দূর পর্যন্ত যায়, কিছুটা গিয়ে আওয়াজটা যায় না। অর্থাৎ যখন আওয়াজটা প্রোপাগেট করে সোর্স থেকে, তখন সেটার অ্যাম্পলিটিউডটা আস্তে 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 কমতে কমতে জিরো হয়ে যায়। অর্থাৎ একটা সার্টেন ডিস্টেন্স অবধি গিয়েই সাউন্ডটা আর শোনা যায় না। সেম জিনিস এখানেও অ্যাপ্লিকেবল হচ্ছে। এখান থেকে একটা সাউন্ড আসছে, সেই সাউন্ডটা আমাদের দুটো কানে দুটো আলাদা অ্যাম্পলিটিউডে পৌঁছচ্ছে এবং সেটা থেকে ব্রেন ক্যালকুলেট করে নিচ্ছে যে সাউন্ডটা কোথা থেকে আসছে বা কোন অ্যাঙ্গেল থেকে আসছে। পরবর্তীকালে 1908 সালে ম্যালেক বলে আর একজন ফিজিসিস্ট আছেন, উনি আরও একটু রিসার্চ করলেন এই ব্যাপারটার উপরে। উনি যেটা প্রপোজ করলেন, যে থিওরিটা প্রপোজ করলেন, উনি বললেন যে সাউন্ডটা যে আসছে, ভলিউম বা সেটার অ্যাম্পলিটিউডটা তো একটা ব্যাপার, যেটা অলরেডি ভেঞ্চুরি প্রপোজ করে গেছিলেন। উনি যেটা প্রপোজ করলেন সেটা হলো সাউন্ডের অ্যাম্পলিটিউডটা ছাড়াও সাউন্ডটা কম বেশি টাইমের মধ্যে পৌঁছাচ্ছে। আমরা জানি যে সাউন্ডের স্পিডটা 343 মিটার পার সেকেন্ড, অর্থাৎ
যখন একটা সোর্স থেকে সাউন্ডটা আসছে, আমার দুটো কানে দুটো আলাদা সময়ে সাউন্ডটা এসে পৌঁছচ্ছে, যার মধ্যে খুব কম ডিফারেন্স থাকছে, টাইম ডিফারেন্স থাকছে, কয়েক মাইক্রোসেকেন্ড বা কয়েক ন্যানো সেকেন্ডও হতে পারে। কিন্তু আমাদের ব্রেন এতটাই সফিস্টিকেটেড একটা অর্গান, ও সেই টাইম ডিফারেন্সটাকে ক্যালকুলেট করে বলে দিচ্ছে যে আমার সাউন্ডটা কোথা থেকে আসছে। পরবর্তীকালে বেশ কিছু নিউরো সায়েন্টিস্ট এই জিনিসটাকে অ্যাপ্রুভ করলেন এবং ওনারা বললেন যে দুটো জিনিস দিয়েই আমাদের সাউন্ডটা ব্রেন প্রসেস করছে। একটা হচ্ছে ভেঞ্চুরি যেমন বলে গেছিলেন অ্যাম্প্লিটিউড, এবং ম্যালক যেটা বললেন সেটা হচ্ছে তাদের টাইমের ডিফারেন্স। এই ডিফারেন্সগুলো নিয়েই ব্রেন ক্যালকুলেট করছে এবং এক্স্যাক্ট সাউন্ডটা কোথা থেকে আসছে সেই লোকেশনটা ব্রেন আমাদেরকে বুঝতে সাহায্য করছে। তো এইবারে প্রশ্নটা আরেক জায়গায় উঠল। সেই প্রশ্নটা হচ্ছে, সাউন্ডটা আমার ডান দিকে আসছে, সামনে আসছে, বাঁ দিকে আসছে, অর্থাৎ আমার মাথার চারপাশে যদি আমি একটা ইমেজিনারি সার্কেল বা ইমেজিনারি প্লেন কনসিডার করি, তাহলে আমার পজিশনটা সাউন্ডের যে একটা হরিজন্টাল প্লেন আছে তার মধ্যে থেকে যদি সাউন্ডগুলো আসে, আমার ব্রেন সেটা বুঝতে পারছে। এইবারে যদি আমার যে সাউন্ড সোর্সটা আছে সেই সোর্সটা যদি আমার সামনে হয় বা ওপরে হয় বা নিচে হয় বা আমার মাথার ঠিক পেছনে হয় বা আর একটু পেছনে হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে সেই সাউন্ড সোর্সের থেকে আমার দুটো কানের দূরত্ব সেম। অর্থাৎ আমার সোজাসুজি একটা সাউন্ড সোর্স আসছে এবং সেটা আমার দুটো কানে তো সেম ফ্রিকোয়েন্সিতেই পৌঁছচ্ছে, সেম অ্যাম্প্লিটিউডেও পৌঁছাচ্ছে, সেম টাইমের ডিফারেন্সে পৌঁছচ্ছে। তাহলে ব্রেন কিভাবে বুঝতে পারছে যে সাউন্ডটা উপরে হচ্ছে বা সামনে হচ্ছে বা নিচে হচ্ছে? অর্থাৎ এখানে আর একটা থিওরি প্রপোজ করা হলো, যেটা হচ্ছে ভার্টিক্যাল একটা প্লেন কনসিডার করা হলো। আগে যেমন শুধু হরিজন্টাল প্লেন কনসিডার করা হচ্ছিল, এবারে ভার্টিক্যাল প্লেনটাকেও কনসিডার করা হলো। এই ভার্টিক্যাল ডাইমেনশনে পরে রিসার্চ করে জানা গেছে বা বোঝা গেছে বা প্রমাণ করা গেছে যে যদি সাউন্ডটা উপরে হয় বা আমার সামনে হয়, একদম চোখের সামনে হয় বা একদম সামনাসামনি হয় বা নিচে হয়, অদ্ভুতভাবে সেই সাউন্ডের ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ কানের ডিস্টেন্স সেম, কিন্তু ভার্টিক্যাল প্লেনের বিভিন্ন পজিশন অনুযায়ী সেই সাউন্ডের ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ হতে থাকে। অর্থাৎ আমাদের ব্রেন, একটা হচ্ছে অ্যাম্প্লিটিউড, একটা হচ্ছে দুটো সাউন্ড পৌঁছানোর যে টাইম ডিফারেন্স এবং সেই সাউন্ডের ফ্রিকোয়েন্সি, এই তিনটে জিনিস দিয়ে অ্যাকচুয়ালি ব্রেন বোঝে যে অবজেক্টটা এই 3 ডাইমেনশনাল স্পেসে কোথা থেকে আসছে। আমি সোজা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে, পেছন থেকে একটা গাড়ি হর্ন দিল, আমি বুঝলাম গাড়িটা পেছন থেকে হর্ন দিয়েছে। আবার গাড়িটা কিছুটা চলে গিয়ে সামনে একবার হর্ন দিল, আমি বুঝতে পারলাম যে ওই গাড়িটাই সামনে গিয়ে হর্ন দিল। তো এইভাবেই এই দুটো ডাইমেনশন, অর্থাৎ যে হরিজন্টাল ডাইমেনশন এবং ভার্টিক্যাল ডাইমেনশনের বিভিন্ন পজিশনে সাউন্ডের সোর্সের জন্য ব্রেন এই তিনটে প্রসেসের থ্রু দিয়ে সাউন্ডটাকে প্রসেস করছে এবং সাউন্ডটাকে লোকালাইজ করছে। 1842-তে ক্রিশ্চিয়ান ডপলার বলে একজন সায়েন্টিস্ট বা একজন ফিজিসিস্ট, আপনারা নাম তো নিশ্চয়ই শুনেছেন, ডপলার বললেন যে কোনো মুভিং অবজেক্টকে তাহলে ব্রেন কীভাবে আইডেন্টিফাই করছে। অর্থাৎ আমি রাস্তা দিয়ে হাঁটছি, সামনে দিয়ে একটা গাড়ি আমার ডান দিক থেকে এসে বাঁ দিকে চলে গেল, তাহলে ব্রেন কীভাবে বুঝছে যে গাড়িটা ডান দিক থেকে বাঁ দিকে গেল? উনি বললেন যে কোনো মুভিং অবজেক্ট বা সোর্স, যদি সোর্সটা যেখান থেকে সাউন্ডটা বেরোচ্ছে, যেখান থেকে সাউন্ডটা এমিট হচ্ছে, সেটা যদি আমার দিকে আসে, সেই ক্ষেত্রে সেই সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় এবং যখন সেটা আমাকে ক্রস করে দূরে চলে যাচ্ছে তখন সেইটার ফ্রিকোয়েন্সিটা কমে যায়। এইটাকেই বলা হয় ডপলার এফেক্ট। এবং এই ডপলার এফেক্ট এখন অনেক জায়গায় ইউজ হয়, ধরুন মেডিকেল সায়েন্সে ইউজ হয়, হ্যাঁ, এক্সরে যেরকম হয়, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড যেরকম হয়, সেরকম ডপলার এফেক্ট দিয়েও বিভিন্ন রকম মেডিকেল টেস্ট করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের ব্রেন এই সমস্ত প্যারামিটার, যে তিনটে প্যারামিটার আমি বললাম, একটা হচ্ছে
সাউন্ডের অ্যাম্প্লিটিউড, সাউন্ডের টাইম ডিফারেন্স এবং চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, এই তিনটে জিনিস দিয়ে ব্রেন সাউন্ডটাকে লোকালাইজ করে। কিন্তু আমাদের যে আজকের টপিক 3D সাউন্ড, এই জিনিসটা আরও একটু ইলাবোরেট করতে গেলে বা আরও একটু যদি ডিটেলসে আমরা যাই, সাউন্ডের বেসিক ব্যাপারটা আমরা বুঝে গেছি যে সাউন্ড কীভাবে লোকালাইজ করছে। তো আমরা এখন অনেক নতুন সিনেমা দেখছি, বা আমরা হলে গিয়ে বিভিন্ন সিনেমা দেখি বা ঘরে বসেও সিনেমা দেখি। তো আমাদের একটা কনসেপ্ট আমরা নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে ডলবি সাউন্ড। ডলবি সাউন্ড আমাদের থিয়েটারে যখন আমরা বসে দেখি, স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, হঠাৎ একটা প্লেন যদি উড়ে চলে যায়, তো শোনা যায় আওয়াজটা এই সাইড থেকে মুভ করতে করতে পেছনে চলে গেল। সেগুলো বিভিন্ন রকম অনেক কটা স্পিকার থাকে হলের মধ্যে, এবং সেই বিভিন্ন এক একটা স্পিকারে এক এক সময় সাউন্ড হয়ে জিনিসগুলো আমাদেরকে একটা ইলিউশন বা একটা ফিল আমাদের দেয় যে সাউন্ডটা এই দিক থেকে এদিকে চলে গেল, অর্থাৎ সেই অবজেক্টটা এদিক থেকে এদিকে মুভ করলো বা সামনে থেকে বাঁ দিকে গেল। সেই সমস্ত জিনিসটাকেই এই 3D সাউন্ড বা ডলবি সাউন্ডে দিয়ে করা হয়ে থাকে। 19th সেঞ্চুরির প্রথম দিকে এই ধরনের সাউন্ডের উপর অনেক কাজ হয়েছে বা কাজ হতো। তখন এই যে সাউন্ডটাকে যে রেকর্ড করা হতো বা রেকর্ডিং স্টুডিও যেগুলো থাকতো, তারা কি করতো, একটা ডামি হেড বানাতো, একটা সিনথেটিক একটা পুতুল টাইপের, মানে একটা জাস্ট মানুষের মাথা, এবং তার দুটো কানে দুটো মাইক্রোফোন থাকতো। এবং ওনারা কি করতেন, যে সাউন্ডটাকে মানে সিনেমার মধ্যে বা কোনো রকম একটা হলের মধ্যে বা যেরকমভাবে রেকর্ডিং করা হতো আর কি, যখন সাউন্ডটাকে রেকর্ডিং করা হতো তখন সেই যে দুটো মাইক্রোফোন সেই ডামি পুতুলটার কানেতে বসানো আছে, মাইক্রোফোনগুলো আমাদের কানের মতন বিহেভ করতো। এবং ওনারা কি করতেন, সেই দুটো সাউন্ডকে একসাথে মিক্স করে আমাদের মেন সাউন্ড ট্র্যাকটাকে তৈরি করতেন। অর্থাৎ যখন আপনি শুনবেন অ্যাকচুয়াল আওয়াজটা, তখন মনে হবে যে হয়তো আপনি সেই জায়গায় রয়েছেন, অর্থাৎ সাউন্ডটার বিভিন্ন যে পজিশন সেগুলো বোঝা যাবে। এবং সেটাকে রেকর্ডিং করা হতো একটা ডামি হেড দিয়ে, এবং এই ডামি হেডটাকে বলা হতো কুনস্টকফ। আমি একটা ছবি আপনাদের দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে তখন এই রেকর্ডিংটা করা হতো একটা ডামি হেডের দুদিকে মাইক্রোফোনটাকে সেট করে। এবং 1973-তে ডেমোলিশন বলে একটা সিরিজ বা রেডিও ওয়েব সিরিজ বানানো হয়েছিল সেই সময়ে, এবং এইটাতে এই ধরনের এফেক্টটাকে প্রথম ইউজ করা হয়। এই যে ডামি হেডে রেকর্ডিং করা হতো, এটাকে বলা হতো বাইনাউরাল রেকর্ডিং। কিন্তু এটার কিছু ড্রব্যাক ছিল। সেই ড্রব্যাকগুলো কি কি? প্রথমত, এই ধরনের রেকর্ডিং করতে একটা ভালো স্টুডিও সেটআপের প্রয়োজন ছিল, এবং বিভিন্ন রকমের হাই সেন্সিটিভ মাইক্রোফোন, তারপরে ধরুন সেই ডামি হেডটা, এই সমস্তর জন্য অনেকেই এই জিনিসটা আর রেকর্ডিং সেইভাবে করতে পছন্দ করতেন না, কারণ ওনাদের মনে হতো যে এই রেকর্ডিং ইজ টু কস্টলি। তো আস্তে আস্তে এই বাইনাউরাল রেকর্ডিং বন্ধ হতে শুরু হলো, অর্থাৎ পপুলারিটি লুজ করতে শুরু করলো। কিন্তু লেট 1990-তে তখন ডিজিটাল টেকনোলজি সবে যখন ইমার্জ করছে, তখন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করে এই ধরনের সাউন্ডটাকে উইথ দ্য হেল্প অফ টেকনোলজি বানানো শুরু হলো। অর্থাৎ তখন আর সেই হেডটা বা সেই ডামি হেডটা সেটার প্রয়োজন হতো না। ওনারা কি করতেন, বিভিন্ন রকম সাউন্ডকে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি বিভিন্ন রকমভাবে প্রসেস করে একটা সিগন্যালের মধ্যে মার্জ করতেন উইথ দ্য হেল্প অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তখন কি হলো, তখন সেই স্টুডিও সেট আপ বা অত কস্টলি স্টুডিও সেট আপটা তখন আর প্রয়োজন হলো না, তখন এইভাবেই চলতে থাকলো। এখন আপনারা অনেকেই জানেন, যেটা আমি আগেও বললাম, যে আপনার এখন যে যত থিয়েটার হচ্ছে, নতুন সিনেমা যেগুলো বেরোচ্ছে, বা এখন যে কোনো আজকালকার যে স্মার্ট টেলিভিশনগুলো রয়েছে, এগুলোতে ডলবি সিস্টেম তো আছেই, এবং এখন আরও লেটেস্ট টেকনোলজি হচ্ছে ডলবি অ্যাটমোস। এবং এই ডলবি বলে যে কোম্পানিটা, এটা আমেরিকান একটা কোম্পানি, ওনারা এই ধরনের সিগন্যাল বা এই ধরনের সাউন্ডকে প্রসেস করেন এবং আপনাকে বা যে ভিউয়ার আছে তাকে একটা 3 ডাইমেনশনাল স্পেসের একটা
ফিল দেয়। তো এখন এইভাবেই জিনিসগুলো চলতে থাকে। তো আমি অনেকক্ষণই এই 3D সাউন্ডের ব্যাপারে বললাম, কিন্তু 3D সাউন্ডটা অ্যাকচুয়ালি কীরকম সেটা হয়তো আমরা হলে গিয়ে ফিল করেছি, কিন্তু আজকালকার টেকনোলজিতে এই 3D সাউন্ড যে বানানো হচ্ছে সেটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাতে চাই বা শোনাতে চাই। তাহলে শুনুন এই 3D সাউন্ডটা অ্যাকচুয়ালি কীরকম হয়। তো এখন যে ক্লিপটা আমি আপনাদের শোনাবো এটা খুব বিখ্যাত একটা সাউন্ড ক্লিপ, যেটাকে বলা হয় ভার্চুয়াল হেয়ার কাট। ভার্চুয়াল হেয়ার কাটটা কীরকম, যে আপনি হেডফোনে শুনছেন এবং একজন বারবার বা একজন নাপিত এসে আপনার চুল কাটছে। সে বিভিন্ন রকম কাঁচি দিয়ে কাটছে, কখনো রেজার চালাচ্ছে, ইলেকট্রনিক রেজার চালাচ্ছে। আপনার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে হয়তো সত্যি সে আপনার চুলটা কাটছে। তো টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে। তো আর বেশি দেরি না করে আমি আপনাদের সেই সাউন্ড ক্লিপটা শোনাতে চাই। তো এই সাউন্ড ক্লিপটা শোনার জন্য দয়া করে আপনারা আপনাদের হেডফোনটা পরে নেবেন, মানে হেডফোন বা ইয়ারফোন যাই হোক, না হলে আপনারা অ্যাকচুয়াল 3D এফেক্টটা বুঝতে পারবেন না। তো আমার একান্ত অনুরোধ, দয়া করে আপনারা আপনাদের হেডফোন পরেই এই ভিডিওটা দেখবেন বা এই পরবর্তী সাউন্ড ক্লিপটা শুনবেন। What we are doing is using your head as the listening point. And we have two microphones, one on either side of the head, in the same position as where your left and your right ears are. Your brain is doing all of the work, telling you where the sounds are coming from. Okay, I'll go get the scissors. It's nice and sharp. Now, as I begin the clipping, and I bring the clippers closer to your ear, very close to the right ear. Follow me as I move around the back of the head to the left ear, and up and over the top of the head. Okay. Now, you can get the same effect better with the electric razor. I'll first bring it close to your right ear. Is it perfect? And around the back. And onto your left. Yes. I think that looks wonderful. Manuel, what do you think? আমি আপনাদের আর একটা থান্ডারিংয়ের অডিও শোনাবো, অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, যেখানে আপনার মনে হবে যে আপনার চারদিকে বিদ্যুৎটা চমকাচ্ছে। তো আশা করছি সেটাও আপনাদের খুবই ভালো লাগবে। আশা করছি আমি সাউন্ডটা আপনাদের শোনাতে পেরেছি এবং আপনারা অ্যাকচুয়ালি 3D সাউন্ড যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমরা 3D সাউন্ড সম্পর্কে কিছুটা জানতে পেরেছি এবং সেটা কিভাবে ইনভেন্ট হলো বা আমাদের ডে টু ডে লাইফে সেটা কীভাবে ইউজ হচ্ছে, এন্টারটেনমেন্ট পারপাসে বা কোনো সিনেমাতে কীভাবে ইউজ হচ্ছে, এইটার ব্যাপারে আমি হয়তো কিছুটা হলেও আলোকপাত করতে পেরেছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকেও এই চ্যানেলটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন এবং ফিরে আসবো আবার একটি নতুন এপিসোড নিয়ে। নমস্কার।